আচ্ছা, আমরা হচ্ছে যেটা গতদিন দেখছিলাম সেটা হচ্ছে মেমোরি অ্যালোকেশন নিয়ে, ঠিক আছে? মেমোরি অ্যালোকেশনের কথা বলছিলাম। তো এই মেমোরি অ্যালোকেশন জিনিসটা বলতে কি বোঝায়, যে আমাদের যেই মেমোরিটা আছে একটা কম্পিউটার সিস্টেমে, সেই কম্পিউটার সিস্টেম মেমোরিতে একটা লিমিটেড পোর্শনে থাকে, রিসোর্স আমাদের লিমিটেড, কিন্তু প্রসেস অনেকগুলো। এখন এই নির্দিষ্ট সংখ্যক মেমোরিতে আমরা কীভাবে প্রসেসগুলোকে অ্যালোকেট করতে পারি, সেই প্রসেসটাকে বলা হচ্ছে মেমোরি অ্যালোকেশন। তো এটার আবার দুইটা পদ্ধতি আছে। একটাকে বলা হয় হচ্ছে কন্টিগুয়াস মেমোরি অ্যালোকেশন, আরেকটাকে বলা হয় হচ্ছে নন কন্টিগুয়াস মেমোরি অ্যালোকেশন। ঠিক আছে, এগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট টার্ম, কন্টিগুয়াস আর হচ্ছে নন কন্টিগুয়াস। কন্টিগুয়াস বলতে কী বোঝাবে, ধরেন আমার যদি এরকম একটা মেমোরি থাকে, সেই মেমোরিতে যদি আমি কোনো প্রসেসকে অ্যালোকেট করি, যদি এরকম একটা মেন মেমোরি থাকে, সেই মেমোরিতে যদি কোনো একটা প্রসেস আমি অ্যালোকেট করি, তাহলে পুরো প্রসেসটাই সেখানে বসবে। ধরেন P1 এখানে যদি বসে, P1-এর পুরোটা, যত এখানে P1 প্রসেসের মধ্যে যত ইনস্ট্রাকশনস আছে, সব ইনস্ট্রাকশনসগুলো এখানে বসবে। যদি P2 এখানে বসে, তাহলে P2-র পুরো ইনস্ট্রাকশনসটাই এখানে বসবে। ঠিক আছে, তার মানে হচ্ছে প্রত্যেকটা প্রসেস সম্পূর্ণ নিয়ে মেমোরির কোথাও একটা অ্যালোকেটেড হবে কোনো একটা পোর্শনে, সেটাকে আমরা বলছি হলো কন্টিগুয়াস। আর নন কন্টিগুয়াস জিনিসটা কি, ধরেন এরকম হবে, তখন প্রসেসটাকে ভাঙা হবে। ঠিক আছে, মানে প্রসেস P1, সেই P1-কে সাব প্রসেস ভাঙা হবে, যে সাব প্রসেস 1, সাব 1, এটা হচ্ছে সাব 2, এটা হচ্ছে সাব 3। এখন মেমোরির কোনো একটা পোর্শন যদি আমি চিন্তা করি, সেই মেমোরির ওই প্রসেস 1-এরই সাব 1 দেখা গেলো যে এখানে আছে, সাব 3, সাব 2 এখানে আছে, সাব 3 এখানে আছে। দেখেন, মেমোরির তিনটা পোর্শন নিয়ে কিন্তু প্রসেসটা আছে। এটাকে বলা হচ্ছে নন কন্টিগুয়াস। আর কন্টিগুয়াস হলে প্রসেস যখন বসবে তার পুরোটা নিয়েই বসবে। এই দুটা কনসেপ্ট কি ক্লিয়ার? কন্টিগুয়াস মেমোরি অ্যালোকেশন আর নন কন্টিগুয়াস, দুটার মধ্যে পার্থক্য। প্রথমে যেটা বললাম, কন্টিগুয়াস হলে মেমোরির যেখানে কোনো একটা প্রসেস বসবে তার পুরোটা নিয়ে বসবে। দেখেন P1 এখানে বসছে, পুরোটা নেই, P1 এখানে বসে গেছে। কিন্তু নন কন্টিগুয়াসে কী হলো, প্রসেসটাকেই ভাঙলো, P1 প্রসেসটাকে ভাঙলো। ধরুন P1 প্রসেসের সাইজ ধরে নিলাম 6 MB, ঠিক আছে? এখন এখানে 2 MB, 3 ভাগে যেহেতু ভাগ, এখানে 2 MB, এখানে 2 MB, তিনটা ভাগ। তখন এই যে মেমোরির এতটুকু জায়গায় থাকলো কত, 2 MB থাকলো, এখানে কতটুকু থাকলো, 2 MB থাকলো, এখানে কত MB, 2 MB, এইভাবে ভাগ হয়ে গেলো, তিনটা জায়গায় ভাগ ভাগ করে আসে। কিন্তু নন কন্টিগুয়াসে কী হবে, 6 MB যদি হয়, 6 MB-র পুরোটা জুড়ে একটা জায়গায় থাকবে। এটা হলো কন্টিগুয়াস। এতটুকু ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে আমরা একটু আগাবো। আমরা এখন কন্টিগুয়াসের মধ্যে ভাগগুলো এখন দেখার চেষ্টা করব। এখন দেখেন কন্টিগুয়াস, সেই কন্টিগুয়াস আবার হচ্ছে 4 রকমের হতে পারে। মানে আমরা যেটা বললাম যে একটা মেমোরি যেখানে কোনো একটা প্রসেস বসবে, সেই প্রসেসটা পুরোটাই ওই অ্যালোকেটেড জায়গাতেই বসবে, সেই পদ্ধতিটা আবার 4 রকমের। একটাকে বলা হয় ফার্স্ট ফিট, নেক্সট ফিট, এরপরে হচ্ছে বেস্ট ফিট, লাস্ট ওয়ান হচ্ছে ওস্ট ফিট। এই 4টা পদ্ধতিতে কন্টিগুয়াস মেমোরি অ্যালোকেশন করা সম্ভব। ঠিক আছে, এখন এগুলো কীভাবে করে, শুরুতেই হচ্ছে আমরা দেখব ফার্স্ট ফিট জিনিসটা কি। তো আমরা হচ্ছে একটা মেমোরি নিয়ে নিই। ধরুন এটা একটা মেমোরি। তো মেমোরির শুরুতে আমরা জানি কিছু পোর্শন হচ্ছে অপারেটিং সিস্টেম নিয়ে নেয়, বাকি আমাদের স্পেস একটু থাকে। ঠিক আছে, সেটা ধরুন এটা একটা স্পেস, এটা একটা স্পেস, 200, 300, 600। ওকে, তো এগুলোর আমরা একটু নাম দিই। সেটা হচ্ছে যে এটা 100 কিলোবাইট, এটা 500 কিলোবাইট, 200 কিলোবাইট, 300 কিলোবাইট, 600 কিলোবাইট। এই জিনিসটা দ্বারা আমি বোঝাচ্ছি যে মেমোরি যেটা আমি নিলাম, সেই মেমোরির যে স্লটগুলো আছে, সেই স্লটগুলো সাইজ কতটুক করে। এরটুক স্লট 100 কিলোবাইট, এটা 500 কিলোবাইট, তারপর এটা 200 কিলোবাইট, তারপর এটা হচ্ছে 300, তারপর এটা 600, এরকম। ঠিক আছে, এখন আমি যে প্রসেসগুলো নিয়ে কাজ করব, সেই প্রসেসগুলো আমি একটু সাইজ লিখে দিচ্ছি। ধরেন এখানে P1 প্রসেসটা বসবে, সেই প্রসেসের সাইজ হচ্ছে 212 কিলোবাইট। P2 সেটা হচ্ছে 417 কিলোবাইট।
P3 এটা হচ্ছে 112 কিলোবাইট, আর P4 হচ্ছে ধরুন 426 কিলোবাইট। ওকে, এরকম একটা প্রসেস নিলাম। এখন জিনিসটা হচ্ছে যে এই যে প্রসেসগুলোকে নিচ্ছি সেই প্রসেসগুলোকে এই মেমোরিতে আমাকে বসাতে হবে, ঠিক আছে। ফার্স্ট ফিট যেটা আছে, আমরা হচ্ছে শুরুতেই ফার্স্ট ফিট নিয়ে কথা বলবো। এই ফার্স্ট ফিটের যে ব্যাপার সেটা হচ্ছে যে প্রথম উপর থেকে আমরা বসানো শুরু করব প্রসেসগুলোকে। প্রথম যে প্রসেসের জন্য জায়গাটা সুবিধা হবে সেখানে সেটাকে বসে দিতে হবে। যেমন ধরেন এখানে P1 সাইজ কত 212 কিলোবাইট, তাহলে প্রথম আমাদের স্পেস আছে কত 100 কিলোবাইটে, সেখানে কি তাকে ফিট করা সম্ভব? কারণ কন্টিগুয়াস যেহেতু, প্রসেসটা যখন বসবে পুরো প্রসেসটা এখানে বসে যাবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন সেটা হচ্ছে P1কে কি 100 কিলোবাইটের মধ্যে বসানো যাবে? যাবে? P1 যেহেতু 212 কিলোবাইট, সেটাকে কি 100 কিলোবাইটে সেট করা যাবে কিনা একটু বলেন তো কেউ। শামীম, বোঝা যাচ্ছে? রোহান? না স্যার, ওখানে তো আছে মাত্র 100, আমি 200 কিভাবে দেবো? হ্যাঁ সেটাই, যেহেতু এটা 212 কিলোবাইট সেখানে ফিট করা যাচ্ছে না। পরেরটা যেটা 500 কিলোবাইট সেখানে কি দেওয়া সম্ভব? জি স্যার, পসিবল। আচ্ছা, যদি এটা হয় P2, আচ্ছা মানে হচ্ছে P1টা আমি যদি এখানে বসাই দিই তাহলে দেখেন আমার কিছু জায়গা এখানে বাকি থাকে না? জি স্যার। কতটুকু বাকি থাকছে? 288 মতো নাকি? হ্যাঁ, অলমোস্ট। 288 এক্স্যাক্ট 288 কিলোবাইটই বাকি থাকে। ওকে, তাহলে P1 আমার বসে গেল। ওকে, এরপরে হচ্ছে P2টাকে বসাও। P2টা কোথায় বসতে পারে আপনারাই বলেন তো, কি একজন? 200 থেকে বসবে? বসবে না। 300-তে? বসবে না। 600-তে মনে হয় বসানো যায়। সেটা বসবে স্যার। হ্যাঁ, তাহলে এখানে P2 বসাই দিলাম, তাহলে কিছুটা গ্যাপ থাকে। 417, 600, তাহলে 183 কিলোবাইটের মতো দেখেন বাকি থাকে কিনা। হিসাবগুলো তো বুঝছেন নাকি কীভাবে 183 আসলো? মানে 600 কিলোবাইটের মধ্যে P2 যেহেতু 417 কিলোবাইট সেটা বসে গেল, বাকি কতটুকু জায়গা থাকছে সেটার কথা বলছি। সেটা কত 183 কিলোবাইট আসছে কিনা বোঝা যাচ্ছে? স্যার। ওকে, তাহলে P2 বসে গেল। এবার হচ্ছে P3, আমরা হচ্ছে উপর থেকে দেখব। 100-তে বসানো যাচ্ছে না। 200-তে কি বসানো যাবে P3? না সরি, 288-তে। কারণ দেখেন এই যে P3 যেটা আছে উপরে তো পাবে শুরুতে 100 কিলোবাইট, ওকে নাই। তারপর হচ্ছে 288 কিলোবাইট, এখানে একটা জায়গা ফাঁকা আছে। এখানে কি আমরা 112 কিলোবাইট বসাতে পারবো না P3 এখানে? জি স্যার, বসা যায়, ফাঁকা তো আছে। হ্যাঁ ফাঁকা আছে। ফাঁকা থাকার পরে এটা যখন বসাবো তখন দেখবেন যে 176 কিলোবাইটের মতন বাকি থাকে, ঠিক আছে। ওকে, তাহলে P3ও সেট হয়ে গেল। এরপরে P4, 426 কোথায় বসানো যায় বলুন তো? স্যার, P4 426 হইলে তো এখানে আর P2 তো 600 মেগাবাইটের। 600 কিলোবাইটের, ওই 600 কিলোবাইটের মধ্যে তো আপনি P2 বসাই ফেলছেন অলরেডি। ফিক্স তো কিছু না। তার জন্য তো 183 কিলোবাইট শুধু বাকি আছে। দেখেন ওখানে কি আপনি বসাতে পারবেন P4? এই যে মেমোরির যে সাইজগুলো দেওয়া আছে কোথাও কি P4 সেট করা সম্ভব এই অনুযায়ী? কি মনে হচ্ছে, সেট করা যাবে? আচ্ছা, একটা একটা করে ধরি। শুরুতে হচ্ছে 100 কিলোবাইট। হ্যাঁ, 100 কিলোবাইটের মধ্যেও 426 ফিট হবে না। 500-তে কিলোবাইট ঠিক আছে, কিন্তু আমার ফাঁকা আছে 176। এরপরে হচ্ছে 200 কিলোবাইট, সেখানেও সেট করতে পারছি না। 300 কিলোবাইট, এখানে হচ্ছে না। 600 কিলোবাইট সাইজ থাকলেও আমার বাকি আছে 183 কিলোবাইট। সুতরাং P4 কিন্তু কোথাও ফিট করা সম্ভব হচ্ছে না। এটা বোঝা যাচ্ছে? এখন এখানে যদি হয় তাহলে একটা জিনিস খেয়াল করেন, আমার হাতে ফ্রি হোল মানে ফ্রি জায়গা কতটুকু আছে মেমোরিতে? ফ্রি স্পেস যদি আমরা চিন্তা করি, 200 প্লাস হচ্ছে কি যে 300, আর ওখানে উপরে 100। হ্যাঁ দেখেন আমি একটু দেখি। শুরুতে হচ্ছে 100 কিলোবাইট, একটা একটা করে নিচে নামি। 500-র মধ্যে দেখেন 176 কিলোবাইট ফাঁকা আছে না? জি স্যার। তারপরে হচ্ছে 200 কিলোবাইট একটা ফাঁকা আছে, 300 কিলোবাইট একটা ফাঁকা আছে, আর নিচে হচ্ছে 183। বোঝা যায়? আচ্ছা, এটা একটু যোগ করে দেখি। যোগ করলে ক্যালকুলেটর যোগ করলে কত হয়? 3, 9, 8, 7, 15, 959 কিলোবাইট হয় কিনা দেখেন তো একটু। 959 কিলোবাইট হয়। দেখেন আমার ফ্রি স্পেস কিন্তু 959 কিলোবাইট আছে। আমার 426 কিলোবাইটের একটা প্রসেস আছে, আমার ফ্রি স্পেস আছে 959 কিলোবাইট। তারপরে কি আমি তাকে জায়গা দিতে পারছি, উপযুক্ত জায়গা?
বসাতে পারছি তাকে? না স্যার। এই জিনিসটাকে বলা হয় হচ্ছে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন, যে আমার উপযুক্ত জায়গা আছে তারপরে হচ্ছে আমি তাকে ফিট করতে পারছি না সেখানে। ঠিক আছে, এইটাকে আমরা বলবো হচ্ছে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন। তাহলে জি স্যার। এই ফার্স্ট ফিটের জন্য এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন হচ্ছে এটা, এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন। মানে জিনিসটা হচ্ছে আমার এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন কত, যদি কোশ্চিন আসে তাহলে আপনি জাস্ট বের করে দেখাবেন যে আপনার কতটুকু জায়গা ফাঁকা থাকছে। এখন এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশনটা কনসেপ্ট আসবে কখন? যখন দেখবেন যে আপনার কোনো একটা প্রসেস আপনি মেমোরিতে ফিট করতেই পারছেন না, তখন এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশনটা যে কনসেপ্টটা আসবে। এখানে দেখেন আপনার এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন একটা চলে আসলো, কারণ P4টা আপনি সেট করতেই পারেননি কোথাও। বুঝা গেল? জি স্যার। আরেকটা টার্ম আছে হচ্ছে সেটা ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন। ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন জিনিসটা বোঝাবে যে কোনো একটা সেলের, মানে কোনো একটা হোল, ঠিক আছে, মানে কোনো একটা যেই মেমোরির যেই স্পেসগুলো আছে, স্লটগুলো যে আছে, সেই স্লটগুলো মানে ওয়েস্টেজ হচ্ছে কিনা, ফাঁকা পড়ে থাকছে কিনা। মানে ফাঁকা বলতে যে ওইটাতে ধরেন কোনো একটা প্রসেস বসানোর পরে কোনো আপনার জায়গাতে থাকলো, ওই জায়গাতে আপনি কোনো কিছু আর ফিট করতে পারছেন না বা এরকম কিছু হচ্ছে কিনা। যেমন ধরেন আমাদের এখানে 500 কিলোবাইট আছে, সেখানে আমি P1 ফিট করছি, P1 ফিট করার পরে 288 কিলোবাইট বাকি ছিল, ওই জায়গাটাও কিন্তু আমরা ডাইনামিক্যালি ইউজ করছি, P3 কিন্তু বসাই দিছি। এমন না যে ওই জায়গাটা কিন্তু ওয়েস্টেজ। ঠিক আছে, আমাদের আরও প্রসেস থাকলে যদি 176 কিলোবাইটের কম আরও কোনো প্রসেস আসতো, এখানে কিন্তু আমরা ফিট করতাম। ঠিক সিমিলার ওয়েতে দেখেন 600 কিলোবাইট যেটা আছে তার ওখানে আমরা P2 বসানোর পরে 183 কিলোবাইট কিন্তু ফাঁকা স্পেস ছিল। যদি 183 কিলোবাইটের যদি কম কোনো প্রসেস আসতো, আমরা কিন্তু এখানে ফিট করতে পারতাম। বোঝা যাচ্ছে? সুতরাং আমাদের কিন্তু এখানে প্রত্যেকটা প্রসেসই বা প্রত্যেকটা মেমোরি স্পেসই ডাইনামিক্যালি সব অ্যালোকেট হয়ে যাচ্ছে। ঠিক আছে, সুতরাং এই ফার্স্ট ফিট যে অপারেশনটা আমরা এখানে দেখলাম, এখানে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশনটা হবে আপনার 0, মানে কোনো ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন নাই। আপনার জায়গা যদি থাকে আপনি হচ্ছে সেখানে বসাতে পারবেন। আর এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশনটা হলো যে আপনার প্রসেস একটা ফিট হচ্ছে না কিন্তু যথেষ্ট পরিমাণ আপনার ফ্রি স্পেস আছে, সেটাকে বলা হয় এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন। বোঝা যাচ্ছে রোহান, বাকিরা? স্যার। ওকে, এটা যদি ক্লিয়ার হয়, একটা প্রথমটা বুঝলে বাকিগুলো বোঝা খুবই ইজি। আমরা হচ্ছে আগে বেস্ট ফিটটা দেখবো, তারপরে হচ্ছে বাকিগুলোতে যাব। ওকে, নেক্সট আমরা দেখবো হচ্ছে বেস্ট ফিট। বেস্ট ফিটে কীভাবে কাজ করে। তাহলে ফার্স্ট ফিটের আমরা জিনিসটা বুঝলাম। ফার্স্ট ফিট জিনিসটা হচ্ছে যে আমরা প্রথমেই বসানোর চেষ্টা করবো, যে প্রথমে যেখানে তাকে বসানো সম্ভব সেখানেই হচ্ছে প্রসেসটা বসাই দেবো। ওকে, এবার হচ্ছে বেস্ট ফিট জিনিসটা চিন্তা করি। ধরেন আমরা সিমিলার কেস চিন্তা করব, যেখানে ওএস আগে থাকবে, তারপরে 100 কিলোবাইট, 500 কিলোবাইট, 200, 300, আর একটা হচ্ছে 600। ওকে, আমার প্রসেসগুলো যেগুলো ছিল ঠিক আগেরগুলোই, যে P1 212, P2, আচ্ছা নিচে লেখাগুলো কি দেখা যাচ্ছে? মানে এখন বেস্ট ফিট যে করছি এগুলো ডিসপ্লে হচ্ছে তো নাকি? জি স্যার, দেখা যায়। স্যার দেখা যায়। ওকে, P4 হচ্ছে 426 কিলোবাইট। ওকে, বেস্ট ফিটের যে কনসেপ্ট সেটা হচ্ছে যে আপনাকে এমন জায়গায় কোনো একটা প্রসেস বসাতে হবে যেন তার ওয়েস্টেজটা কম হয়। ওয়েস্টেজ কম বলতে আমি বোঝাচ্ছি, ধরেন এখানে P1টা আপনি কিন্তু 500-তে বসাতে পারবেন, 300-তে বসাতে পারবেন, 600-তে বসাতে পারবেন, কারণ এটা 212 কিলোবাইট। 500-তে ফিট করা সম্ভব, 300-তে ফিট করা সম্ভব, 600-তে ফিট করা সম্ভব। কিন্তু এমন জায়গায় P1টাকে বসাতে হবে যেন এটার যেই গ্যাপটা থাকে বা বাকি যেই স্পেসটা থাকে সেটা যেন কম হয়। তাহলে আপনারাই বলেন তো কোথায় বসলে এটা কম হবে? স্পেসটা কম হবে। স্পেসটা কম হবে বলতে ওয়েস্টেজটা কম হবে, এটা আমি বলতে চাচ্ছি। ধরেন 500-তে বসালে ওয়েস্টেজ কত হয়? 288।
যদি 300-তে বসাই, সরি তার P1 300-তে বসাইলে 300-তে স্যার বেশি এফিসিয়েন্ট হবে। আচ্ছা 300-তে বসাবেন তাই তো? আচ্ছা ঠিক আছে, যদি 300-তে বসাই দিই আপনার কথা মতো, তাহলে এখানে 300-তে বসাই দিলাম, বাকি কতটুকু থাকে? 88 তার বাকি থাকে 88 কিলোবাইট। আচ্ছা এরপরে হচ্ছে P2টা কোথায় বসানো যায় যেন আমার ওয়েস্টেজটা কম হয়? স্যার 500 কিলোবাইটে। গুড, 500 কিলোবাইটে, এই তো ধরে ফেলছেন জিনিসটা। তাহলে এখানে আমার গ্যাপ কত হয়? 83 নাকি 83-র মতো? জি স্যার 83 কিলোবাইট। ওকে, এরপরে P3টা কোথায় বসানো যায়? 200-তে বসালে হবে। 200-তে বসালে হবে P3, তাহলে গ্যাপ কত হয়? 88 88 88। আচ্ছা ওকে, এরপরে P4টা কোথায় সেট করা যায়? 600 কিলোবাইটে। 600 P4, তাহলে কত হয়? 174 নাকি? জি স্যার। জি স্যার আচ্ছা 174 কিলোবাইট। ওকে, তাহলে দেখেন আমরা যখন বেস্ট ফিট করতে যাচ্ছি তখন প্রত্যেকটা প্রসেসই অ্যালোকেট করতে পারছি না মেমোরিতে? জি স্যার। ওকে, প্রত্যেকটা প্রসেসে যখন আপনার অ্যালোকেট করতে পারলাম, তখন দেখেন আমাদের কিন্তু এখানে আচ্ছা যদি আমরা চিন্তা করি যে এখানে তো আমাদের ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন ঠিক আগের মতোই, সবই তো আমরা জায়গাগুলো ব্যবহার করতে পারি চাইলেই। যেমন এখানে 174 আছে, আমার কোনো একটা প্রসেস যদি P5 থাকতো যে 150, তাহলে তো এখানে ব্যবহার করতে পারতাম। সেই হিসেবে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন এখানেও কিন্তু জিরোই হবে। ঠিক আছে, যেখানে কোনো মানে প্রত্যেকটা স্পেসে আমরা ডাইনামিক্যালি এখানে যদি ইউজ করতে পারি, সুতরাং এখানে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন জিরো। এখন আমরা যদি ফ্রি স্পেস চিন্তা করি, ফ্রি স্পেস কত থাকছে এখানে? ওইগুলো তো যোগ করলে বাড়ে যাবে 83 88 তাহলে 174। না দেখেন এখানে ব্যাপারটা হচ্ছে যে আপনার এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন যখন আমরা এখানে চিন্তা করব, তখন হচ্ছে আমাদের দেখতে হবে যে আমাদের কোনো একটা স্পেস, কোনো একটা প্রসেস সেটাকে আমরা অ্যালোকেট করতে পারিনি কিনা, মানে কোনো একটা প্রসেসে কি অ্যালোকেশন বাদ আছে কিনা। ঠিক আছে, অ্যালোকেশন বাদ আছে কিনা, তারপরে হচ্ছে আমরা দেখতাম 100 কেবিতে আছে। 100 আছে তো স্যার, 100 কেবিতে একটা বাদ আছে। না প্রসেস বলতে যে এগুলো হচ্ছে আপনার প্রসেস, যেগুলো এই প্রত্যেকটা প্রসেসই কি আমরা মেমোরিতে অ্যালোকেট করতে পারছি না? জি স্যার। হ্যাঁ, এখন আমরা যদি একটু ফ্রি স্পেস ক্যালকুলেট করি, ফ্রি স্পেস কত টোটাল? শুরু হচ্ছে 100 কিলোবাইট, তারপরে হচ্ছে 83 কিলোবাইট, তারপরে 88, তারপরে আবার 88, তারপরে আবার 174, যোগ করলে কত হয়? 533 333। 533 স্যার। 533 কীভাবে হয়? 533 হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, 533 কিলোবাইট, ঠিক আছে, যে ফ্রি স্পেস 533 কিলোবাইট। ওকে, কিন্তু দেখেন এখানে যে আমরা কিন্তু প্রত্যেকটা প্রসেসই যখন অ্যালোকেট করতে চাচ্ছি, করতে পারছি এখানে, সুতরাং এখানে কিন্তু কোনো এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন হবে না। এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশনের কনসেপ্টটা তখনই আসবে যখন কোনো একটা প্রসেস যদি এমন হতো যে 426 কিলোবাইট এটাকে আমি অ্যালোকেট করতে পারছি না, কিন্তু আমার ফাঁকা আছে কত? 533। তখন এই 533টাকে আমরা এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন বলতে পারতাম। ঠিক আছে, কিন্তু এখানে যেহেতু প্রত্যেকটা প্রসেসে আমরা অ্যালোকেট করে দিতে পারছি, সুতরাং এখানে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশনটা হবে জিরো। বুঝা গেছে? মানে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন কত হবে? সেটা হবে ফ্রি স্পেসের সমান কখন? যদি আমরা কোনো প্রসেসকে অ্যালোকেট করতে না পারি তখন। ক্লিয়ার? আর ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশনটা হবে জিরো যদি আমরা ডাইনামিক্যালি সব কিছু বসাচ্ছি, ফাঁকা স্পেস পাইলে সেখানে কোনো একটা প্রসেস বসে যাবে, সুতরাং এই জিনিসটা ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশনটা সবসময় জিরো হবে। ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন জিনিসটা হচ্ছে যে আমাদের যে ফাঁকা স্পেসগুলো আছে, যে 83 কিলোবাইট, 88, 174, এই জায়গাগুলোতে অন্য প্রসেস আসলে আমরা বসাতে পারবো কি না, যেহেতু আমরা বসাচ্ছি, সুতরাং এটা ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন 0 কিলোবাইট। এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন জিনিসটা কি? যদি কোনো একটা প্রসেস কোনো কারণে বা তার সাইজটা বড় হওয়ার কারণে মেমোরিতে যদি অ্যালোকেট না করতে পারি, তখন আমার হিসাব করতে হয় যে ফাঁকা স্পেস কতগুলো ছিল, এতগুলো ফাঁকা স্পেস থাকার পরেও আমি তাকে বসাতে পারছি না। দেখেন এখানে 100 এখানে আছে,
83 আছে এখানে, 88 আছে এখানে, সবগুলো যোগ করে হচ্ছে 583 কিলোবাইট। কোনো একটা প্রসেস ধরেন P4 সেটা অ্যালোকেট আমি কোনো কারণে করতে পারলাম না। এখানে এক্সটার্নাল কেন বলছে যে এতগুলো জায়গা ফাঁকা আছে 583, তারপর আমি 426 ফিট করতে পারছি না, তখন সেটাকে বলা হবে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন। এখন ক্লিয়ার? বেস্ট ফিটটা বোঝা গেছে? জি স্যার। বুঝছি স্যার, কিন্তু ইন্টারনাল এক্সটার্নাল কি কাজটাই আছে? আচ্ছা, ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন জিনিসটা হচ্ছে যে বেশ ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন জিরোই, কারণ আমরা হচ্ছে ডাইনামিক্যালি সব জায়গাগুলোতে বসাতে পারি। ঠিক আছে, যে হচ্ছে এখানে যখন 83 কিলোবাইট আছে, যদি অন্য একটা প্রসেস আসতো P5 যেটা 50 কিলোবাইট, তাহলে তো আমি তাকে এই P2 এখানে জায়গা দিতে পারতাম। এই যে 83 কিলোবাইটের যে জায়গাটা আছে এখানে কিন্তু তাকে বসাতাম। এখন ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশনটা আসবে তখনই যদি এমনটা হয় যে আমি কোনো একটা জায়গায় আমার ফাঁকা স্পেস আছে, সেখানে আমি অ্যালোকেট করছি না বা অ্যালোকেট করবো না, এরকম একটা যদি হয়, তখন হচ্ছে এই জায়গাটা ওয়েস্টেজ হয়ে যাবে। এখন আপনাকে যদি কোশ্চেন এমন বলা থাকে যে যেই স্পেস ফাঁকা থাকবে ওয়েস্টেজ যেটা হবে, সেখানে নতুন আর কোনো প্রসেস ঢোকানো যাবে না, তখন ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশনের একটা ব্যাপারটা আসবে। তখন ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন কীভাবে ক্যালকুলেট করবেন? তখন এই যে শুধু এই ফাঁকা জায়গাগুলো 83 কিলোবাইট, তারপর 88 কিলোবাইট, এই যে 88 কিলোবাইট, এই যে 174 কিলোবাইট, এইগুলো হবে তখন ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশনের ভ্যালু। ঠিক আছে, আর যেহেতু এই জায়গাগুলোকেও আমরা অন্য প্রসেসের জন্য অ্যালোকেট করতে পারি, এই জন্য এটার ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন হবে 0 কিলোবাইট। এবার বোঝা গেল ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন জিনিসটা। ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন মানে হচ্ছে আপনি প্রসেস অ্যালোকেট করছেন, বাকি কতটুকু জায়গা বাকি থাকছে, কতটুকু জায়গা ওইখানে আর ফ্রি থাকছে, এটা হচ্ছে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশনের হিসাব। কিন্তু আমরা যেহেতু ওই জায়গাগুলোকেও পরবর্তীতে ব্যবহার করতে পারি, এই জন্য আমরা 0 কিলোবাইট করে ধরছি। এটা যদি বোঝা যায় তাহলে এটার ঠিক উল্টা কনসেপ্টটা। হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন। স্যার এখানে যে প্রসেস গুলো আছে এগুলো কি প্রায়োরিটি বেসে দিতে হবে? আমি কি না। মানে আগে পিছিয়ে দিতে পারবো না? হ্যাঁ, আগে পরে বলতে আপনি ধরেন যদি P3-কে আগে সিলেক্ট করেন, ঠিক আছে, আপনার কোশ্চেনটা আমি বুঝছি। ধরেন আপনি যদি P3-টাকে আগে সিলেক্ট করছেন আপনার ইচ্ছা মতন, এখন P3-টাকে যদি আপনি সিলেক্ট করেন তাহলে কোথায় বসাবেন? বেস্ট ফিটের জন্য তো এখানে যেখানে বসানো হচ্ছে সেখানেই তো নেবেন নাকি? না স্যার, আমি আসলে ওইটা বলতে চাচ্ছিলাম না। সাপোজ আমি যদি এই যে আমার P4 প্রসেস শেষ হওয়ার পর আমার হলো মেমোরি স্পেস আছে 174 কেবি। হ্যাঁ, আমি যদি এখানে P3টা ঢুকাই দিই, না, P3 তো ঢুকাতে পারবেন না। এটাই তো আমি বললাম, বেস্ট ফিটের কনসেপ্টটাই হচ্ছে যে আপনাকে এমন জায়গায় প্লেস করতে হবে যেন আপনার এই যে ওয়েস্টেজগুলো, এই ওয়েস্টেজটা কম হয়। এটাই হচ্ছে বেস্ট ফিটের নিয়ম, ফান্ডাটা এটাই, যে আপনাকে এমন জায়গায় প্রসেসগুলোকে সেট করতে হবে যেন এই যে ওয়েস্টেজ হচ্ছে 83 কিলোবাইট ওয়েস্টেজ, 88 কিলোবাইট ওয়েস্টেজ, এগুলো যেন কম হয়, মিনিমাম হয়। তাহলে দেখেন এখানে P3টা যেখানে সেট করা হয়েছে 88 কিলোবাইট ওয়েস্টেজ, অন্য কোথাও রাখলে এর চাইতে কম হবে না। এবার কি বোঝা গেছে? আপনি যেভাবে সিলেক্ট করেন আপনার প্রসেসটা কিন্তু ওখানেই বসবে। বুঝতে পারছেন জিনিসটা নাকি আরেকবার বলতে হবে? আরেকটা জিনিস দেখেন, যেমন ধরেন যদি আমরা P1-এর কথা চিন্তা করি, P1টা কিন্তু আমি 500 কিলোবাইটের এখানেও বসাতে পারতাম, আবার হচ্ছে 600 কিলোবাইট যেটা আছে সেখানেও বসাতে পারতাম, কিন্তু আমি বসালাম কোথায়? 500 কিলোবাইট। কারণ কি, এখানে দিলে আমার ওয়েস্টেজটা কমছে, 300 কিলোবাইটের ওখানে দিলাম, এখানে দিলে কী হচ্ছে? 88 কিলোবাইটের ওয়েস্টেজ হচ্ছে। বোঝা গেল যে আমাকে এমন জায়গায় অ্যালোকেট করতে হবে যেন ওয়েস্টেজটা কম হয়, আমার যে ফ্রি স্পেসটা থাকছে মেমোরির ভিতরে সেটা যেন কম থাকে। এটাই হচ্ছে বেস্ট ফিট। আর আরেকটা যেটা এখন দেখবো ওয়েস্ট ফিট, সেটা আবার এটার উল্টাটা হবে। ঠিক আছে, এই পর্যন্ত কি বোঝা গেছে নাকি সমস্যা মনে হচ্ছে? বলেন তো, আর কার কি জিজ্ঞাসা আছে বলেন। আচ্ছা, তাহলে আমরা ওয়েস্ট ফিটটা দেখি, তাহলে হয়তো আর একটু ক্লিয়ার হবে। ওয়েস্ট ফিটটা হচ্ছে বেস্ট ফিটের উল্টা। ঠিক আছে, উল্টা হচ্ছে জিনিসটা কি, যে ওইখানে আমরা যেমন দেখলাম যে ওয়েস্টেজটা যেন সবচেয়ে কম হয় বেস্ট ফিটের ক্ষেত্রে, ওয়েস্ট ফিটের ক্ষেত্রে হবে যেন ওয়েস্টেজটাই সবচাইতে বেশি হয়। ঠিক আছে, এটা হচ্ছে মেন উদ্দেশ্য থাকবে এখানে। ওকে, তো আগের মতো করে আমরা একটা মেমোরি রেডি করি। ওএস, এরপরে হচ্ছে 100 কিলোবাইট, 500 কিলোবাইট, 200 কিলোবাইট, 300 কিলোবাইট, আর হচ্ছে 600 কিলোবাইট। ওকে,
500, 200, 300 কিলোবাইট আর হচ্ছে 600 কিলোবাইট। ওকে, প্রসেসগুলো তো নিশ্চয়ই মনে আছে। প্রসেস P1 ছিল হচ্ছে 212 কিলোবাইট, P2 417 কিলোবাইট, P3 112 কিলোবাইট, P4 426 কিলোবাইট। ওকে, এখন আমার কথাটা কি, ওয়েস্টেজটাই ম্যাক্সিমাম হইতে হবে, ঠিক আছে, ওয়েস্টেজ ম্যাক্সিমাম। ওকে, এবার আপনারা বলেন P1কে কোথায় সেট করলে ওয়েস্টেজটা বেশি হবে, বলেন তো কি একজন? 600 কেবিতে। 600 কিলোবাইটে। ওকে, ওকে, সুতরাং যদি P1টাকে শুরুতেই ওখানে বসিয়ে দিই তাহলে কত হয়? কত হয়? কত হয়? 388 নাকি 388 মতো হয় মনে হয়। জি স্যার 388। না 488। 388। ওকে, এরপরে P2 যেটা আছে সেই P2টাকে এমন একটা জায়গায় বসান যেন আপনার ওয়েস্টেজটা বেশি হয়। কোথায় বসানো যায়? স্যার 500-তে। 500-তে। গুড। P2 তাহলে এখানে হয় কত? 83 কিলোবাইট। হ্যাঁ, এরপরে P3 বসাবো। P3 112, এটা কোথায় বসানো যায়? 300-তে। দেখেন এখানে 300 একটা আছে, 388 একটা আছে, কোথায় বসাবেন তাহলে? 388-তে অবশ্যই বসাবো। 388-তে বসাবেন। গুড। এইভাবে আপনাকে সিলেকশনটা বুঝতে হবে যে কোথায় বসালে বেশি হবে। সুতরাং এখানে যদি বসেন তাহলে কিন্তু একটু হলেও আপনার বেশি হচ্ছে। কত হবে তাহলে? কত বাকি থাকে? 388 মাইনাস 112, 276 নাকি 276-এর মতো হয়। স্যার 176। 176 নাকি 276? 276, সরি। 276। আচ্ছা, এরপরে হচ্ছে P4 426, এটা কোথায় বসবে? 426। 426 বসানোর জায়গা আছে কি কোথাও? না স্যার। কোথাও বসানো সরাসরি যাবে এটা না। তাহলে হ্যাঁ, এটা ওয়েস্ট হবে। এটা আপনার কোথাও বসাতে পারছি না। দেখেন আমি P1 বসাতে পারলাম, P2 বসাতে পারলাম, P3 বসাতে পারলাম, কিন্তু P4 কোথাও কিন্তু অ্যালোকেট করতে পারলাম না। ঠিক আছে, সুতরাং এখানে কিন্তু এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশনের কনসেপ্টটা চলে আসবে। তাহলে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন কত হবে আপনাকে এখন হিসাব করতে হবে যে আপনার ফ্রি স্পেস কতগুলো ছিল। দেখেন শুরুতে ফ্রি স্পেস 100 কিলোবাইট ফাঁকা ছিল, 83 কিলোবাইট ফাঁকা আছে, 200 কিলোবাইট ফাঁকা আছে, 300 কিলোবাইট ফাঁকা আছে, আর নিচে ফাঁকা আছে 276। বোঝা যাচ্ছে এগুলো কীভাবে লিখলাম? জি স্যার। তাহলে ফ্রি স্পেস কত হইলো আপনার টোটাল? 6 আর 3 9, 7 আর 8 15, 959 কিলোবাইট। হ্যাঁ, তাহলে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন হচ্ছে আপনার 959 কিলোবাইট। কেন আসলো? যে আপনার P4 এই জিনিসটাকে আপনি জায়গা দিতে পারছেন না। দেখেন 426 কিলোবাইট একটা প্রসেস, কিন্তু আপনার হাতে ফাঁকা ছিল কিন্তু 900 কিলোবাইট, তাও আপনি অ্যালোকেট করতে পারছেন না। এই জিনিসটাকে বলা হচ্ছে হলো এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন। যে আমার একটা প্রসেস, কারণ কি, কারণ হচ্ছে যে আমাদের P4 জিনিসটা কোনো একটা প্রসেস এ যখন বসবে, সে বসলে কিন্তু পুরো 426 কিলোবাইট জায়গা নিয়ে বসবে। তাকে কিন্তু ভেঙে ভেঙে আমি বসাতে পারবো না, কারণ ভেঙে ভেঙে যদি বসাতে পারতাম তাহলে কিন্তু 959 কিলোবাইটকে আমি 959 কিলোবাইটের মধ্যে জায়গা দিতে পারতাম। কিন্তু যেহেতু এখানে আপনার অ্যালোকেট করতে হবে পুরো 426 কিলোবাইটে, সুতরাং এই জায়গাগুলোতে আমি দিতে পারছি না। আমার কাছে আছে 100 কিলোবাইটের জায়গা, 83 কিলোবাইটের জায়গা, 200, 300, 276, কিন্তু কোনোটাই 426কে ফিট করার মতো না। ঠিক আছে, এই জন্য এটাকে বলা হচ্ছে হলো এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন, যেটা হচ্ছে কত 959 কিলোবাইট। এর আগে আমরা যখন ফার্স্ট ফিট দেখছিলাম তখনও মনে হয় 959 কিলোবাইটই এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন হিসেবে আসছিল। এই পর্যন্ত বোঝা গেছে? তাহলে আমরা আরেকটাতে যাব, যেটা হচ্ছে নেক্সট ফিট। এখন আমরা দেখবো হচ্ছে নেক্সট ফিট।
শুরুতেই হচ্ছে ওএস জায়গা নিল, এরপরে এটা 100 কিলোবাইট, 500 কিলোবাইট, 200 কিলোবাইট, 300 কিলোবাইট, 600 কিলোবাইট। P1 ছিল হচ্ছে 212, P2 417, P3 112, P4 426। ওকে ওকে, এই নেক্সট ফিটটা হচ্ছে অনেকটা ফার্স্ট ফিটের মতো, তবে পার্থক্যটা একটা জায়গায় আছে। ফার্স্ট ফিটে আমরা উপর থেকে সবসময় চিন্তা করতাম যে উপরে কোথায় আমরা অ্যালোকেট করতে পারি, উপর থেকে নিচের দিকে যেখানে আমরা অ্যালোকেট করতে পারতাম সেই জায়গাটা থেকে কিন্তু শুরু করতাম, ঠিক আছে। এটা হচ্ছে ফার্স্ট ফিটের ক্ষেত্রে ছিল। আর নেক্সট ফিটে যে ব্যাপারটা হচ্ছে যে এখানে আমরা প্রথমটা বসাই দিই, প্রথমটা হচ্ছে ফার্স্ট ফিটের মধ্যে করে কোনো একটা জায়গায় বসাই দেবো। ধরেন এটা কোথায় অ্যালোকেট করা সম্ভব, P1 কে ফার্স্ট ফিটের মধ্যে করে যদি বসাই, কোথায় বসানো সম্ভব? স্যার 300 মিটারতে 300 কেবি। ফার্স্ট ফিটের মতো, ফার্স্ট ফিটে আমরা কী ছিল, উপর থেকে আমরা অ্যালোকেট করতে থাকবো। 100 কিলোবাইটে কি তাকে বসানো সম্ভব? না, বসানো সম্ভব না। 500তে বসানো সম্ভব? জি স্যার। সুতরাং এখানেই বসাই ফেলবো, এখানে তাকে বসাই ফেলবো, ঠিক আছে। তাহলে আমার স্পেস থাকলো কতটুকু আর বাকি? 288 কিলোবাইট। ওকে, এরপরে ফার্স্ট ফিটে যেটা হইতো, P2-র জন্য আবার এই 100 কিলোবাইট থেকে চেক করতো, তারপর আবার দেখতো যে এখানে জায়গা হবে কিনা, এখানে জায়গা হবে না, 100 কিলোবাইট থেকে উপর থেকে নিচের দিকে আবার নামা শুরু করতো। কিন্তু নেক্সট ফিটে যেটা হবে যে আপনি এখানে যেখানে অ্যালোকেট করলেন একবার, ধরুন P1-কে এখানে অ্যালোকেট করে ফেলছেন 500 কিলোবাইটে, এই P2-টা যখন বসাবেন তখন আপনাকে শুরু করতে হলো এই জায়গা থেকে 200 কিলোবাইট থেকে, এই জায়গায় কভার করেন, না হলে তখন আবার উপরে যান, কিন্তু উপর থেকে শুরু হবে না। নেক্সট ফিট মানে আপনি একবার অ্যালোকেট যেখানে করছেন তারপর থেকে অ্যালোকেট করা শুরু করতে হবে। দুটার মধ্যে পার্থক্য বোঝা গেল? মানে আপনাকে সার্চ করতে হবে যেখান থেকে আপনি শেষ করে আসছেন সেখান থেকে, প্রথম থেকে না, নট ফ্রম বিগিনিং, ঠিক না। এখানে হচ্ছে যেখানে আপনি শেষ করবেন তারপর থেকে। তাহলে 417-কে যে আমি অ্যালোকেট করবো কোথায় করতে পারি? 600তে স্যার। 600-তে। গুড। তাহলে এখানে P2-টা আমি বসিয়ে দিলাম, কতটুকু জায়গা বাকি থাকে? 183। 183 কিলোবাইট জায়গা এখানে দিয়ে দিলাম। এরপরে P3-টাকে কোথায়? এখানে দেখেন যে আমি কিন্তু এখানে শেষ করছি, তাহলে এবার কিন্তু আমি উপর থেকে উঠতে পারবো। এখন বোঝা যাচ্ছে জিনিসটা? হ্যাঁ হ্যাঁ, এখন P1 এখানে, এখন P3-টা কোথায় বসাবো তাহলে? আবার ওইখান থেকে আমি শুরু করতে পারবো, কারণ হ্যাঁ P1-এর নিচে যে 288 কিলোবাইট, এখানে আমি P3-টা বসাতে পারবো, তাই তো? তাহলে আমার জায়গা কতটুকু বাকি থাকে? 176। হ্যাঁ বলেন। স্যার আমরা এই মানে P3 এর ক্ষেত্রে তো 100 কেবিটাকে আমরা কাউন্ট করতে পারবো না, পারবো? P3-র ক্ষেত্রে 100 না, দেখেন আমি যেটা বলতে চাচ্ছি যে আমি হ্যাঁ P2-টা আমি শেষ করছি কোথায়? এখানে শেষ করছি না? জি স্যার, একদম লাস্টে। এর জন্য আমি যখন P3-টা সার্চ করা শুরু করছি যে কোথায় বসানো যায়, তখন আমি কিন্তু উপর থেকে বসানো শুরু করতে পারছি, মানে উপর থেকে সার্চ করতে পারছি। যদি P2-টা এখানে শেষ করতো তাহলে কিন্তু আমাকে এখান থেকেই স্টার্ট করতে হতো সার্চিং, 600 থেকে। জি স্যার। এবার বুঝতে পারছেন জিনিসটা? জি স্যার। হ্যাঁ 100 থেকে শুরু করছি, কিন্তু এখনো ফিট করতে পারি নাই, পরে 288 কিলোবাইটের মধ্যে তাকে জায়গা দিতে পারছি। এই ক্লিয়ার? ওকে, এরপর হচ্ছে P4-টা কী হবে তাহলে? কোথায় বসানো যাবে? P4 বসানোর জায়গা নেই, সুতরাং এখানে আমাদের আবার এক্সটার্নাল একটা ফ্র্যাগমেন্টেশন আসবে, এটা বসানোর জায়গা হচ্ছে না। তাহলে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন কী হবে একটু হিসাব করে দেখি। সেটা হচ্ছে শুরুতে 100, তারপরে 176, 200, 300, 183, তাই না? তাহলে আবার কত হয়? 9, 8, 7, 15, 959 কিলোবাইট আবার আসছে, ঠিক আছে। দেখেন এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন হচ্ছে 959 কিলোবাইট। আর ইন্টারনাল আপনার কথাটা কেটে আসছে, বুঝতে পারছি না, বলেন তো। আর বলছি যে 4টা, এই যে নেক্সট, তারপর ফিট,
মানে এই যে চারটা আপনি করে আচ্ছা, দেন, হ্যাঁ, চারটা কি একসাথে দিবেন? হ্যাঁ 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 একটা মানে হ্যাঁ 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 হ্যাঁ, বুঝতে পারছি কোশ্চেনটা। সেটা হচ্ছে যে এরকম একটা মেমোরি স্পেস আমি বলে দেবো, প্রসেসের সাইজগুলো বলে দেবো, দিয়ে ধরেন না, চারটে একসাথে কখনো দেওয়া হয় না, ধরেন দুইটা বা তিনটা ম্যাক্সিমাম, এরকম দেওয়া হয়। চারটে একসাথে কখনো দেওয়া হয় না। বড়ো মার্কেট থাকে 10 মার্ক বা না 10ই থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে, যে পুরো একটা ম্যাথের সমান হচ্ছে মার্ক এগুলো কভার করে এই জিনিসটা। ঠিক আছে, ফার্স্ট স্পিড, নেক্সট স্পিড, বেস্ট স্পিড, ও স্পিড, এটা একটু ভালো মতন প্রিপারেশন নিয়ে যাবেন। ওকে, তাহলে কন্টিগুয়াস জিনিসটা তো আমরা বুঝলাম নাকি? কন্টিগুয়াস বলতে কী বোঝাচ্ছে? যে আমি যখন কোনো একটা প্রসেসকে বসাবো তখন পুরো ওই প্রসেসটা ওই জায়গাতেই বসবে। আর নন কন্টিগুয়াস জিনিসটা কী হলো তাহলে? নন কন্টিগুয়াস বোঝাবে যে আপনার প্রসেসটাকে এবার ছোটো ছোটো অংশে ভাগ করবে। ঠিক আছে, নন কন্টিগুয়াস জিনিসটা বোঝাবে হচ্ছে একটা যে, সরি এই কালারে হবে না, বোঝাবে হচ্ছে যে প্রসেস যেটা থাকলো সেই প্রসেসটাকেই ছোট ছোট ভাগে ভাগ করবে। ধরুন P11, P12, P13 এভাবে ভাগ করবে। এটা যদি একটা মেমোরি হয়, সেই মেমোরিতে P1 থাকলো এখানে, P3 থাকলো এখানে, P2 থাকলো এখানে, এরকম। মানে প্রসেসটাকে ছোট ছোট ভাগ করছে, সেই ছোট ছোট ভাগগুলো মেমোরির বিভিন্ন জায়গায় জায়গা করে নিচ্ছে। এইগুলোকে বলা হচ্ছে নন কন্টিগুয়াস মেমোরি অ্যালোকেশন। ঠিক আছে, তো এই যে ছোট ছোট ভাগ করছে, তো এইগুলোকে বলা হয় এক একটা পেজ। এটা হচ্ছে এক একটা পেজ, এটা একটা পেজ, এটা একটা পেজ। আর মেমোরির যে স্লট আছে না, এই যে মেমোরির যে স্লট, এই যে এগুলোকে বলা হয় হচ্ছে ফ্রেম। এটা একটা ফ্রেম, এটা একটা ফ্রেম, এটা একটা ফ্রেম। ঠিক আছে, তো আজকে আর আমি কন্টিনিউ করছি না নন কন্টিগুয়াসে। আমরা হচ্ছে এই নন কন্টিগুয়াস নিয়ে আরেকটা ক্লাস আমি নেব। ঠিক আছে, যেখানে আমরা শিখবো হচ্ছে এই পেজিং যে কথাটা বললাম, সেই পেজিং জিনিসটা কি। আরেকটা টার্ম এখানে চলে আসে, সেটা হচ্ছে সেগমেন্টেশন। এই পেজিং অ্যান্ড সেগমেন্টেশন জিনিসটা কি আমরা হচ্ছে এগুলো দেখব। ঠিক আছে, তাহলে আমাদের মেমোরি অ্যালোকেশন কনসেপ্টটা স্যার পুরোপুরি এটা ক্লিয়ার একটু হচ্ছে। বোঝাই দেন স্যার, এই নন নন কন্টিগুয়াস, আচ্ছা নন কন্টিগুয়াস না, যেটা বললাম সেটা হচ্ছে যে আমাদের যে প্রসেসটা থাকবে, ধরেন P1 যে প্রসেস, ঠিক আছে, আমরা তো আগে দেখলাম যে P1 প্রসেসটাই মেমোরিতে পুরোটা অ্যালোকেট হয়ে যাচ্ছে। আর এখানে P1 প্রসেসটা দেখেন ছোটো ছোটো তিনটা ভাগে ভাগ করলাম, P11, P12, P13। এই ছোটো ছোটো ভাগগুলোকে বলা হচ্ছে পেজ। এই পেজগুলো মেমোরিতে আমরা অ্যালোকেট করছি। দেখেন মেমোরি এই জায়গাটা নিল P11, এটা নিল P12, এটা হলো P13। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে মানে প্রসেসটাকে ছোটো ছোটো ভাগ করে করে মেমোরিতে অ্যালোকেট করা, এটাকে বলা হচ্ছে নন কন্টিগুয়াস। আর যখন আমি পুরো আস্ত একটা প্রসেসটাকেই মেমোরিতে অ্যালোকেট করছি, সেটাকে বলা হচ্ছে কন্টিগুয়াস। ক্লিয়ার এখন? তো জি স্যার। এই নন কন্টিগুয়াসের দুটো টার্ম আমরা দেখব, পেজিং আর সেগমেন্টেশন। এটা আমরা তাহলে নেক্সট ক্লাসে দেখব।